শহীদ পরিবারদের সম্মানার্থে আজকের এই আয়োজিত অনুষ্ঠানের ছাত্রদল কর্তৃক আয়োজিত অনুষ্ঠানের সম্মানিত সভাপতি ছাত্রদল রাকিব, মঞ্চে উপস্থিত সম্মানিত মহাসচিব বাংলাদেশ জাতীয়তাবাদী দল জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, উপস্থিত জনাব রুহুল কবির রিজভী, রফিকুল ইসলাম বকুল সহ ছাত্রদলের সেক্রেটারি এবং আমার সামনে উপস্থিত শহীদ পরিবারের স্বজনবৃন্দ এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ, আসসালামু আলাইকুম। সম্মানিত অতিথিবৃন্দ, আজকের আমাদের এই অনুষ্ঠানটি একটি অত্যন্ত স্মরণীয় অনুষ্ঠান। শুধু স্মরণীয় নয়, একই সাথে এই অনুষ্ঠানটি একটি আহ, একটি অনেক ইমোশনাল একটি অনুষ্ঠান আমাদের জন্য। এই জন্য অনুষ্ঠানটি ইমোশনাল। আজকে আপনারা এখানে যারা বক্তব্য রেখেছেন, আপনারা যেই কষ্ট নিয়ে কথাগুলো বলেছেন, আপনারা যেই কষ্টের মধ্য দিয়ে গিয়েছেন, হয়তো অনেক মানুষই সেটি ঠিক অনুভব করতে হয়তো পারে না, বুঝতে পারে আপনারা কষ্টে আছেন, হয়তো সবাই অনুভব করতে পারে না। যারা একমাত্র আপনাদের মতন এই অভিজ্ঞতাতে গিয়েছে বা যাচ্ছে, তাদেরই এটি অনুভব করার মতন সামর্থ্য বা শক্তি হয়তো বা আছে। অন্যদের হয়তো আছে, সেটা অন্যভাবে তারা অনুভব করেন, যারা এই এক্সপিরিয়েন্সের মধ্যে দিয়ে যাননি। শহীদ স্বজনবৃন্দ, গত প্রায় 16-17 বছরে 17 বছরে বিশেষ করে বিগত যে স্বৈরাচার বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছে, আপনারা আপনাদের যে স্বজনকে হারিয়েছেন, তাদের মতন আরো বহু স্বজনকে আমরা হারিয়েছি, আরো বহু সহকর্মী নেতাকর্মীকে আমরা হারিয়েছি গত 17 বছরে, প্রায় 16 বছরে। আমাদের হিসাব মতে 726 জনের মতন, যার সাথে এই 726-এর সাথে আজকের এই 142 জনও যুক্ত হবে নতুন করে। বিগত 10-12 বছর যাবৎ আমরা চেষ্টা করেছি আমাদের এই শহীদ যারা খুন গুমের শিকার হয়েছে, আমাদের সেই সহকর্মীদেরকে, সেটি শুধু ছাত্রদল নয়, বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক, অন্য অন্য আমাদের অঙ্গ সহযোগী সংগঠন, সকলের সাথে আমরা চেষ্টা করেছি দলের অবস্থান থেকে, দলের পক্ষ থেকে একটি যোগাযোগ রাখার জন্য। আমাদের যে লিমিটেশন আছে, যে সীমাবদ্ধতা আছে, তার ভিতরে থেকে আমরা চেষ্টা করেছি যতটুকু সম্ভব তাদের পাশে দাঁড়াতে, তাদেরকে সাথে রাখতে, তাদের সাথে থাকতে আমরা চেষ্টা করেছি। ঈদ পরব বিভিন্ন অনুষ্ঠানে আমরা গত 10-12 বছর যাবৎ আমরা চেষ্টা করেছি এই মানুষগুলো, এই পরিবারগুলোর পাশে থাকতে, কারণ তারা তাদের স্বজনকে হারিয়েছেন এবং এই স্বজন এই দলের একজন সদস্য ছিল, সেই স্বজন যাকে তারা হারিয়েছেন। ঠিক একইভাবে আজকে আপনারা এখানে উপস্থিত হয়েছেন, আপনাদেরকে এখানে আসার জন্য আমরা অনুরোধ করেছিলাম। যেই 142 জন স্বজনকে ছাত্রদল হারিয়েছে, আপনজনকে, সহকর্মীকে, হতে পারে গত 15 বছর যে অত্যাচার নির্যাতনের মধ্যে দিয়ে বাংলাদেশের মানুষ, বাংলাদেশের জাতীয়তাবাদী দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল সহ গণতান্ত্রিক দলগুলোর সদস্যরা যেই অত্যাচার নির্যাতনের মধ্যে দিয়ে গিয়েছেন, তার ভেতরে, তার কারণে হয়তোবা কোনো কোনো পরিবারের সাথে, শহীদ পরিবার, গুম খুন শিকার পরিবারের কারো কারোর সাথে হয়তোবা আমরা যোগাযোগ করতে ব্যর্থ হয়েছি। দলের এই সীমাবদ্ধতার জন্য আমরা যদি কারো কাছে পৌঁছতে না পারি, দলের পক্ষ থেকে আমি আপনাদের কাছে দুঃখ প্রকাশ করছি। ইনশাল্লাহ আমাদের আরো প্রচেষ্টা থাকবে, যাদের কাছে আমরা পৌঁছতে পারিনি আমাদের সর্বশক্তি দিয়ে আমরা চেষ্টা করব তাদের কাছে পৌঁছানোর জন্য। সম্মানিত উপস্থিতিবৃন্দ, অতিথিবৃন্দ, আজকের এই অনুষ্ঠানে যারা আপনারা উপস্থিত হয়েছেন, আপনাদের যে স্বজনদেরকে আপনারা হারিয়েছেন, তাদের একটি লক্ষ্য ছিল, উদ্দেশ্য ছিল। যেই উদ্দেশ্য বা লক্ষ্যকে সফল করতে গিয়ে তারা তাদের নিজেদের জীবনকে উৎসর্গ করেছে এই দেশ, দেশের মাটি এবং দেশের মানুষের জন্য।
কি সেই লক্ষ্য বা উদ্দেশ্য ছিল? আমরা যদি সংক্ষেপে খুব সংক্ষেপে যদি আমরা দেখি, তাদের উদ্দেশ্য ছিল এই দেশের একটু ভালো পরিবর্তন হবে, এই দেশের মানুষের একটু ভাগ্যের ভালো পরিবর্তন হবে, এদেশের মানুষ একটু স্বাধীনভাবে নিজের মতামত প্রকাশ করতে পারবে, কথা বলতে পারবে, তার রাজনৈতিক মিনিমাম অধিকারটুকু সে প্রয়োগ করতে পারবে। খুব সংক্ষেপে বললে হয়তো এই চাওয়াগুলো ছিল, এবং এই চাওয়াগুলোকে প্রতিষ্ঠিত করার জন্যই তারা সেদিন রাজপথে নেমে এসেছিল। কিন্তু রাজপথে নেমে এসেছিল, ঘরে ফিরে যেতে পারেনি। সেই স্বৈরাচারের বুলেটের আঘাত তাদের প্রাণটাকে কেড়ে নিয়েছিল। সম্মানিত উপস্থিতিবৃন্দ, আপনাদের যেই ক্ষতি হয়েছে, আপনারা যা হারিয়েছেন, পৃথিবীর তাবৎ সম্পদ এনে আপনাদেরকে দিলেও আপনারা তার সেই ক্ষতি পূরণ করা সম্ভব নয়। তবে একজন রাজনৈতিক কর্মী হিসাবে, যেই মানুষগুলোকে আমরা হারিয়েছি তাদের একজন সহকর্মী হিসাবে, আমি এতটুকু অনুধাবন করি, যেই আশা আকাঙ্ক্ষা, যেই প্রত্যাশাটাকে পূরণ করার জন্য তারা ভয় ডর সবকিছুকে উপেক্ষা করে রাজপথে নেমে এসেছিল, সেই প্রত্যাশাগুলোকে যদি আমরা পূরণ করতে সক্ষম হই, তাহলে তাদের আত্মা কিছুটা হলেও শান্তি পাবে। এখানে একজন বাবা বলে গিয়েছেন, আমরা সবাই একসময় চলে যাব, সেই বাবাটিও চলে যাবেন এই দুনিয়া ছেড়ে একদিন। হয়তো তার সন্তানের সাথে তার দেখা হবে, সন্তান তখন তাকে জিজ্ঞাসা করবে, তোমরা কি করেছো আমরা চলে আসার পরে? প্রিয় সম্মানিত উপস্থিতিবৃন্দ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটি রাজনৈতিক দল হিসাবে আমাদের এই শহীদদের এই যে প্রত্যাশা, সেই প্রত্যাশা যাতে পূরণ হয় তার জন্য আমরা পরিকল্পনা গ্রহণ করেছি। আমরা পরিকল্পনা গ্রহণ করেছি এই দেশের আগামী ভবিষ্যৎ প্রজন্ম, তাদেরকে কিভাবে আমরা শিক্ষিত করে উপযোগী মানুষ করে গড়ে তুলব। সম্মানিত অতিথিবৃন্দ, আমরা পরিকল্পনা গ্রহণ করেছি, ছোটবেলা থেকে পড়ে এসেছি কৃষিপ্রধান দেশ বাংলাদেশ। এই দেশের কৃষিকে কিভাবে আরো স্বাবলম্বী করে গড়ে তোলা যায়, সেই ব্যাপারে আমরা পরিকল্পনা গ্রহণ করেছি। আমরা পরিকল্পনা গ্রহণ করেছি এই দেশের এই মুহূর্তে সবচাইতে বড় যেই সমস্যা, সেই সমস্যাটা হচ্ছে আমাদের প্রায় 4-5 কোটি মানুষ, 4-5 কোটি মানুষ যারা তরুণ, আরো প্রতি বছর লক্ষ লক্ষ যে তরুণ যুক্ত হচ্ছে যেই তরুণ সমাজের সাথে, তাদের কর্মসংস্থান, বেকারত্বকে অভিশাপ থেকে তাদেরকে কিভাবে বের করে নিয়ে আসা যায়, সেই পরিকল্পনা আমরা গ্রহণ করেছি। সম্মানিত অতিথিবৃন্দ, আমরা দলের পক্ষ থেকে পরিকল্পনা গ্রহণ করেছি। আমরা প্রায় একটি কথা বলি যে দেশকে যদি এগিয়ে নিয়ে যেতে হয়, তাহলে দেশের জনসংখ্যার যে অর্ধেক নারী সমাজ, সেই নারী সমাজকেও এগিয়ে আসতে হবে, তাদেরকেও সহযোগিতা করতে হবে, তাদেরকেও পথ দেখিয়ে দিতে হবে যে কিভাবে তারা স্বাবলম্বী হতে পারবেন, সেটি রাজনৈতিকভাবে হোক, সেটি অর্থনৈতিকভাবে হোক। দেশের অর্ধেক যে সমাজ, অর্ধেক যে জনসংখ্যা নারী সমাজ, তাদের জন্য সেই পরিকল্পনা আমরা গ্রহণ করেছি। দেশকে, অর্থাৎ আমাদের শহীদরা, তারা যে প্রত্যাশা নিয়ে নিজের জীবনকে উৎসর্গ করেছে, সেই প্রত্যাশাগুলো যাতে পূরণ করতে পারি আমরা, এই দেশের মানুষের সমর্থন নিয়ে একটি গণতান্ত্রিক উপায় সরকার গঠন করতে সক্ষম হলে, সকলকে, রাজনৈতিক দলগুলোকে আমরা বহু আগেই বলেছি যে আমরা সকলকে একসাথে নিয়ে দেশ গড়তে চাই। আমরা অতীতে দেখেছি যে দেশ বিভক্ত করে দেওয়া হয়েছিল, এবং সেজন্যই দেখেছি বাংলাদেশ সহ বাংলাদেশের প্রত্যেকটি প্রতিষ্ঠান কিভাবে ভেঙে চুরে ছারখার হয়ে গিয়েছে। আমরা বিশ্বাস করি যে দেশকে যদি গড়তে হয়, জাতিকে ঐক্যবদ্ধ করতে হবে। এই ঐক্যবদ্ধ করতে হলে পরিশ্রম করতে হবে। দেশকে গড়তে হলে জাতিকে ঐক্যবদ্ধ করতে হবে। ঐক্যবদ্ধ করার জন্য সব প্রকার উদ্যোগ আমরা গ্রহণ করেছি। সম্মানিত অতিথিবৃন্দ, শহীদ পরিবারের সদস্যবৃন্দ, আপনারা এখানে যারা বক্তব্য দিয়েছেন, আপনাদের বক্তব্য থেকে কতগুলো বিষয়
কতগুলো পরামর্শ বেরিয়ে এসেছে। তবে হয়তো বিভিন্ন কারণে আপনারা কিছু কিছু বিষয় হয়তো খেয়াল দিতে পারেননি, সেজন্যই হয়তো বেরিয়ে এসেছে। যেমন বলেছেন জুলাই সনদ, এটি আমরা 3 মাস আগে দিয়ে দিয়েছি। আপনারা বিচারের কথা বলেছেন, বিচারের কথা শুধু আপনাদের কথা না, বিচারের কথা সমগ্র বাংলাদেশের প্রত্যেকটি গণতান্ত্রিক মানুষের দাবি, প্রত্যেকটি গণতান্ত্রিক মানুষের কথা, দাবি এটি। কাজেই কেন আমরা সেটি করব না? অবশ্যই বাংলাদেশ জাতীয়তাবাদী দল যখনই সুযোগ পাবে অবশ্যই নিশ্চিত করার চেষ্টা করবে প্রত্যেকটি হত্যাকাণ্ডের বিচার। এটি নিশ্চিত করার চেষ্টা করবে, কারণ এটি আমাদের কমিটমেন্ট। প্রিয় সম্মানিত অতিথিবৃন্দ, এই মুহূর্তে যদি আমরা মিডিয়া দেখি, আমরা মিডিয়া দেখলে দেখব যে একটি বিষয়কে ঘিরে বিভিন্ন রকম কিছু কিছু মেসেজিং করার চেষ্টা করা হচ্ছে, কিছু একটি তৈরি করার, একটি 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 গল্প তৈরি করার চেষ্টা করা হচ্ছে। দেখুন, আমি আমার একটি রাজনৈতিক অভিজ্ঞতার কথা আপনাদের সামনে তুলে ধরতে চাই। এই অভিজ্ঞতা আমার যেমন আছে, এই অভিজ্ঞতা মহাসচিব সাহেবের আছে, এই অভিজ্ঞতা মঞ্চে উপস্থিত রিজভী সাহেবের আছে, এই অভিজ্ঞতা মঞ্চে উপস্থিত আমাদের ছাত্রদলের সভাপতি, সেক্রেটারি, আমাদের ছাত্রবিদ্রোহ সম্পাদক বকুল সহ অনেক নেতৃবৃন্দের আছে এই অভিজ্ঞতা। কি সেই অভিজ্ঞতাটি? আমরা যখনই বিভিন্ন মানুষের সাথে কথা বলি, এই দেশে আমি যুক্তরাজ্যে আছি, এখানেও যখন বাংলাদেশি মানুষের সাথে দেখা হয়, প্রত্যেকে বিভিন্নভাবে তাদের কিছু কথা তুলে ধরেন। আপনারা যেরকম তুলে ধরেছেন, কেউ বলেছেন প্রশাসনকে এটা বলে দিতে, প্রশাসনকে কঠোরভাবে নিয়ন্ত্রণ করতে অথবা ঠিকভাবে গাইড করতে, কেউ বলেছেন বিচারের কথা। বিভিন্নজন বিভিন্ন পরামর্শ আপনারা দিয়েছেন, এভাবে বিভিন্ন মানুষ পরামর্শ দেয়। সম্মানিত অতিথিবৃন্দ, সকলের কাছে আমি একটি কথা তুলে ধরতে চাই। কেন বিএনপিকে আমরা, বা মানুষ পরামর্শ দেয় কেন বিএনপিকে? কারণ মানুষ একটি জিনিস বিশ্বাস করে বা মনে করে খুব দৃঢ়ভাবে, যে বিএনপি সরকার পরিচালনার অভিজ্ঞতা আছে, ইনশাল্লাহ বিএনপি আগামী দিনে দেশ পরিচালনা করবে। যে যেই কাজটা করতে পারে, আমি এটি তালি বাজানোর জন্য দেইনি, কিন্তু আমি একটি জিনিস বোঝানোর জন্য দিয়েছি, বলছি আপনাদেরকে। অর্থাৎ যে যেই কাজটি করতে পারে, অন্যজন, অপরপক্ষ যদি বিশ্বাস করে যে অমুক ব্যক্তি অমুক কাজটি করতে পারে, করার ক্ষমতা তার আছে, তখন সেই বিষয় সংক্রান্ত পরামর্শ বা তার মতামত সে তুলে ধরে। আপনারা টিভিতে দেখবেন, টক শোতে দেখবেন, বিভিন্ন ব্যক্তি বলেন, হ্যাঁ বিএনপির তো এই করা উচিত, বিএনপির ওই করা উচিত, বিএনপির দেশ নিয়ে এটা করা উচিত, বিএনপির দেশ নিয়ে ওই পলিসি নেওয়া উচিত, বিএনপির ছাত্রদের নিয়ে এই পলিসি নেওয়া উচিত, শ্রমিকদের নিয়ে এই পলিসি নেওয়া উচিত। কেন বলে কথাগুলো? কথাগুলো বলে কারণ যারা পছন্দ করে করে না উভয় পক্ষই স্বীকার করে নিচ্ছে যে আগামী দিনে ইনশাল্লাহ বিএনপি দেশ পরিচালনা করবে, সেই জন্যই বিএনপিকে এই কথা বলে। প্রিয় সহকর্মীবৃন্দ, বিভিন্ন সময় বিভিন্ন পত্রপত্রিকা ইদানিং আমরা দেখছি যে বিএনপি সংস্কারের এটি মানছে না, ওটি মানছে না, সেটি মানছে না। অপরপক্ষে আমরা দেখছি অনেকগুলো দল সব কিছু মেনে নিচ্ছে। আমাদের নেতৃবৃন্দ বলেছেন যে এখানে তো আমরা এসেছি আলোচনা করার জন্য, যদি সব মেনেই নিতে হয় সেটি তাহলে আলোচনার দরকার ছিল কি? সরকার বলে দিত যে এই করতে হবে। কিন্তু আলোচনার জন্যই ডাকা হয়েছে, এবং সেই আলোচনাকে আমরা দেখেছি কিছু ব্যক্তি, তার মধ্যে কিছু মিডিয়ার কিছু অংশ সহ, বলার চেষ্টা করছেন, তুলে ধরার চেষ্টা করছেন যে বিএনপি এটা মানছে না, বিএনপি ওটা মানছে না, আর কেউ কেউ এটা মানছে, ওটা মানছে। সকলের প্রতি সম্মান রেখেই আমি বলছি, দেশ পরিচালনার দায়িত্ব যারা যারা যাচ্ছেন রিফর্ম কমিটিতে, দেশ পরিচালনার অভিজ্ঞতা বা দায়িত্ব বা অভিজ্ঞতা বিএনপি ছাড়া আর কি কারো ওখানে আছে? কারণ নেই, আর কারণ নেই। কাজে বিএনপি যেটি মানছে এবং যেটি নিয়ে বিএনপি প্রশ্ন তুলছে, বিএনপির অভিজ্ঞতা থেকেই বলছে। কারণ বিএনপি জানে, বিএনপির ধারণা আছে যে কোন কাজটি করলে দেশের জন্য ভালো হতে পারে, কোন কাজটি করলে দেশের জন্য ভালো না হতে পারে। বিএনপির দায়িত্ববোধ আছে, দায়িত্ববোধ আছে বলেই বিএনপির অবজারভেশনগুলো তুলে ধরছে, বিএনপির আপত্তিগুলো তুলে ধরছে।
যার কোনো দায়িত্ববোধ নাই তাকে তো যদি বলে যে তোমাকে হিমালয় পর্বত নিতে হবে মাথায়, সে বলবে হ্যাঁ নিবো মাথায়। কিন্তু হিমালয় পর্বতকে তো মাথায় তোলা যায় না। যার দায়িত্ববোধ নাই, কাঁধে যার দায়িত্ব পড়ার কোনো কারণ নেই, কাঁধে যার দায়িত্ব নেবার কোনো কারণ নেই, সে তো সবকিছুই করে ফেলতে পারবে।